রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই পুরনো প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু পর্দার আড়ালের খেলা যখন সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়, তখন জন্ম নেয় এক ভয়াবহ রহস্য। শপথ গ্রহণের পর যখন উৎসবের আমেজ কাটেনি, ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। ক্ষমতার মসনদে বসার পরপরই এমন এক নীল নকশা সামনে এলো যা দেখে যে কোনো বিবেকবান মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং নবগঠিত বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক বিশাল দাবার চাল ও গভীর ষড়যন্ত্রের ব্যবচ্ছেদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সমসাময়িক ঘটনার উপর যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি আজমল আবারও হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখে আসি। কেন খুব দ্রুতই বিতর্কের মুখে পতনের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার? কে সেই মাস্টারমাইন্ড যিনি এসবের পিছনে সুতো নাড়াচ্ছেন? চলুন আজ আমরা এই পর্দার আড়ালের ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করব। দৃশ্যপট পরিবর্তন করা যাক। ক্ষমতার পালাবদলের পর সাধারণ মানুষের মনে ছিল বুক ভরা আশা, কিন্তু বাস্তবতা হলো খুবই রূঢ়। ঈদ যাত্রার সময় 500 টাকার ভাড়া যখন 700 টাকা হয়ে যায় আর দুইজনের জন্য 1400 টাকা গুনতে হয়, তখন সেই আশার প্রদীপ নিভে যেতে সময় লাগে না। এটি কেবল বাড়তি ভাড়া নয়, এটি হলো সাধারণ যাত্রীদের পকেট কাটার এক সুপরিকল্পিত উৎসব। যাত্রী সেবার নামে চলা এই জুলুম যখন তুঙ্গে, তখন সরকারের অবস্থান কি? এই অরাজকতার মধ্যে সড়ক পরিবহন মন্ত্রী জনাব রবিউল আলম যখন গণমাধ্যমের সামনে আসেন, তখন দেশবাসী তার কাছ থেকে সমাধানের আশ্বাস আশা করেছিল। কিন্তু তিনি যা বললেন তা শুনে সাধারণ মানুষের ক্ষোভের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। মন্ত্রীর দাবি, কোথাও নাকি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। তার অদ্ভুত যুক্তি শুনুন। যাত্রীরা সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় যাতায়াত করে অভ্যস্ত, এখন চার্টের নির্ধারিত ভাড়াটাই নেওয়া হচ্ছে। আর যারা কম ভাড়ায় গিয়ে অভ্যস্ত, তাদের কাছেই মনে হচ্ছে ভাড়া বেশি। তার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বয়ান সাধারণ মানুষকে চরম হয়রানির মুখে ঠেলে দিয়েছে। মন্ত্রী রবিউল যেন সব দোষ জনগণের ঘাড়ে চাপিয়ে নিজেকে এবং বাস মালিকদের নির্দোষ প্রমাণ করতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির পতনের জন্য এই রবিউলের মতো ব্যক্তিত্বরাই দায়ী থাকবেন। এটি কি কেবল তার ব্যক্তিগত মত, নাকি কোনো গভীর রাজনীতির সমীকরণের অংশ? মন্ত্রীর কথার পেছনে যে গভীর রহস্য লুকানো ছিল, তা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এমন একটি তথ্য বেরিয়ে এসেছে যা শুনে আপনার শরীর হিম হয়ে যেতে পারে। আমরা সচরাচর যা শুনে অভ্যস্ত, তা সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সমঝোতার ভিত্তিতে সড়কে টাকা নেওয়াকে নাকি এখন থেকে আর চাঁদাবাজি বলা যাবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের দেওয়া যুক্তিটা আরও অদ্ভুত। কাউকে বাধ্য করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা হবে চাঁদাবাজি, কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয়, তবে সেটা নাকি স্রেফ একটা লেনদেন বা চাঁদা। কি এক ভয়াবহ ব্যাপার! ভাবা যায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিল মোহর মেরে চাঁদাবাজিকে একটি আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলেই এর পেছনের ভয়াবহতা ফুটে ওঠে। এই একটি বয়ানের মধ্য দিয়েই নবনির্বাচিত বিএনপি সরকারের আসল রূপ জনগণের সামনে আজ উন্মোচিত হয়ে গেল। সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক বা তথাকথিত দালাল আছেন, যাদের কোনো চাকরি নেই, তারা এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্যই রাজনীতি করে। তারা যে নামেই টাকা নিক, সেটা স্রেফ চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর জোর করে নিলে সেটা ছিনতাইয়ের পর্যায়ে চলে যায়। জোর করে, বাধ্য করে যদি কারো কাছ থেকে টাকা আদায় করা হয়, সেটা তো ছিনতাই, সেটা তো ডাকাতি। বিএনপির নেতারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয়, সেটা একটি সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে, কিন্তু দলীয় কর্মীরা সমঝোতা করে টাকা নেবে, এটি কোনো সিস্টেম হতে পারে না। এটি একটি জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রাথমিক ধাপ মাত্র। তবে ক্ষমতার এই খেলায় একটি বড় চমক অপেক্ষা করছে। এই যে মন্ত্রী রবিউল, যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না। কান পাতলেই লন্ডনের রাজনৈতিক আকাশের ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দলীয় প্রধান তারেক রহমান ইতিমধ্যেই মন্ত্রিসভার ওপর বড় ধরনের কাঁচি চালানোর প্রস্তুতি নিয়েছেন। মন্ত্রীদের যোগ্যতা এবং বিতর্কিত কর্মকাণ্ডের একটি দীর্ঘ তালিকা তার টেবিলে। শুধু রবিউল নয়, তার মতো আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন। দেশবাসী সামনে আরও অনেক নাটক দেখতে পাবে। রবিউলের এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্বটি হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছে। কৌশলগত কারণে হয়তো তাদের এখন রাখা হচ্ছে, কিন্তু তারেক রহমান সবার নামের পাশে লাল কালি দিয়ে রেড মার্ক করে দিয়েছেন। তাদের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার। এবার আসা যাক আসল রহস্যের গোড়ায়। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায় এসেছে? মোটেও না। এর পেছনে কাজ করেছে এক অতি সূক্ষ্ম এবং আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডক্টর ইউনূসের সেই বিখ্যাত মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে।
এই নির্বাচন যে প্রকৃত অর্থে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার ছিল না, সেটা আজ সচেতন মহলে দিনের আলোর মতো পরিষ্কার। একজন সাধারণ মানুষ যার ন্যূনতম বোধ আছে, সেও এটি ভালোভাবে বুঝতে পারবে। এটি ছিল মূলত ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ত্রিদেশীয় সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিএনপিকে এই মসনদে বসিয়েছে। কিন্তু রাজনীতিতে তো আর কেউ মাগনা কিছু দেয় না, আর তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। সেই বিনিময়ের প্রথম কিস্তি হিসেবেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। ডক্টর খলিলুর রহমান, এই নামটা হয়তো আপনাদের সবার মনে আছে। ইউনূস সরকারের সময়ে তার রহস্যময় ভূমিকা আমরা সবাই দেখেছি। এটি ছিল বিএনপির অত্যন্ত নির্লজ্জ একটি সিদ্ধান্ত, কারণ খলিলুর রহমানকে মন্ত্রী করার সাথে সাথেই এই নির্বাচনের বৈধতা সরাসরি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু আন্তর্জাতিক প্রভুদের সন্তুষ্ট করতে গিয়ে বিএনপিকে এই তেতো বড়ি গিলতেই হয়েছে। মন্ত্রিসভায় ইউনূস গ্রুপের এই অনুপ্রবেশ কেবল শুরু। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিস্ট হিসেবে কাজ করবেন। বর্তমানে যেসব মন্ত্রী কেবল দলীয় আনুগত্যের জোরে চেয়ারে বসেছেন এবং যাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাদের অনেকেরই চাকরির মেয়াদ তাদের অজান্তেই শেষ হয়ে গেছে। রবিউলের মতো যারা বিতর্কিত বক্তব্য দিয়ে জনরোষ তৈরি করছেন, তাদের সরিয়েই এই বিশেষজ্ঞ গ্রুপকে জায়গা দেওয়া হবে। রবিউলরা মূলত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে নিজেদের সরিয়ে দেওয়ার পথ নিজেরাই তৈরি করে দিচ্ছেন। ক্ষমতার এই দাবার চালে সামনে আরও বড় কী বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? ডক্টর ইউনূস কি সত্যিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের লোকজনকে দিয়ে মন্ত্রিসভায় একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করা হবে। এরপর ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং সবশেষে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটি সবচেয়ে বাস্তবসম্মত চিত্র। কারণ বিএনপিকে যে শর্তে ক্ষমতায় আনা হয়েছে, তার চূড়ান্ত লক্ষ্যই হল ইউনূসকে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসানো। লন্ডনের বৈঠক আমাদের সেই কথাই বলে। এটি কেবল একটি জল্পনা নয়, এটি হলো ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের এক বিশাল ব্লুপ্রিন্ট বা নীল নকশার অংশ। এবার আসা যাক জামায়াতে ইসলামের প্রসঙ্গে। বর্তমানে সংসদে বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রকৃতপক্ষে তারা যেভাবে আসনগুলো নিয়েছে, তাতে বিরোধী দলের কোনো কার্যকর ভূমিকা অবশিষ্ট নেই। যখন কোনো দল সংসদের 2/3 মেজরিটি পায়, তখন সেখানে বিরোধী দলের মূল্য 4 আনার বেশি থাকে না। এখানেও তাই হচ্ছে। বিএনপি যা চাইবে আইন করে সেটাই পাশ করিয়ে নেবে। জামায়াত বা এনসিপি রাজপথে বা সংসদে যতই চিৎকার করুক, তাতে কোনো কাজ হবে না। সংবিধান সংস্কার নিয়ে সেটা আমরা দেখতেও পাচ্ছি। এমনকি পার্লামেন্টের চেয়ার টেবিল ভাঙচুর করলেও বিএনপির এই দানবীয় সংখ্যাগরিষ্ঠতাকে রুখে দেওয়া অসম্ভব। তাহলে জামায়াত কেন চুপচাপ আছে? এখানেই আসল রহস্য। হতে পারে জামায়াত আগে থেকেই জানে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তখন ক্ষমতায় একটি ভারসাম্য আসবে, অথবা তারা কোনো বড় ভাগের আশায় এই মাস্টার প্ল্যান মেনে নিয়েছে। রাজনীতিতে কেউই বোকা নয়। জামায়াতও নিশ্চিতভাবে পর্দার পেছনের এই খেলার খবর রাখে। জেনেও চুপ থাকা একটি বড় কৌশল হতে পারে। এই পুরো ভয়াবহ চাঁদাবাজির খবরটি প্রথম সাহসের সাথে সামনে এনেছে ডেইলি স্টার। কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কপালে যে বড় বিপদ অপেক্ষা করছে, সেটা না বললেও চলে। কারণ বিএনপি সরকারের আমলে তাদের দলীয় ক্যাডারদের রাজকীয় চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানেই জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে হাত দেওয়া। সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে, তার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি। বিএনপি ভাবছে তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ শাসন করবে, কিন্তু মনে রাখবেন 2/3 মেজরিটি অনেক সময় একনায়কতন্ত্রের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। যখন চাঁদাবাজিকে সমঝোতা বলা হয়, যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়, তখন বুঝতে হবে এই ক্ষমতার ইমারত আসলে একটি তাসের ঘর। ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যখন ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হবে, তখন এই তথাকথিত প্রভাবশালী মন্ত্রীদের আর খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতার সুতোয় নাচা এই প্রশাসন আসলে কার স্বার্থ রক্ষা করছে? সাধারণ মানুষের নাকি আন্তর্জাতিক প্রভুদের? চাঁদাবাজিকে যারা সমঝোতা বলে বৈধতা দেয়, তারা কি আদতে দেশ চালাচ্ছে, নাকি এক বিশাল ডাকাতির নীল নকশা বাস্তবায়ন করছে? এই প্রশ্ন এখন প্রতিটি নাগরিকের। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর সকলেই সালাত নিজেও কায়েম করবেন এবং অপরকেও সালাত কায়েম করতে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।